স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশা। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধায় স্মরণ, সংসদে পাশ হবে রাজাকার তালিকায়। চট্টগ্রামে শিশু মিম হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড। টাঙ্গাইলে 2 শিশু হত্যায় 3 আসামির ফাঁসির আদেশ। আদালতের নির্দেশ অমান্য করায় প্রাথমিক শিক্ষার সাবেক ডিজির ক্ষমা প্রার্থনা, অভিযোগ থেকে অব্যাহতি দিল আপিল বিভাগ। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের দেশ যুক্তরাষ্ট্রে। আজ ফাইজারের টিকা প্রয়োগ শুরু, চলছে 50 রাজ্যে সরবরাহের কাজ। এবং বঙ্গবন্ধু টি-20 এলিমিনেটরে বাঁচা মরার লড়াইয়ে ঢাকা বরিশাল, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। প্রধান খবরগুলো জানাচ্ছিলাম, এবার পুরো খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। এ সময় মৌলবাদের 20 বৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এ বিষয়ে তারা নীরব। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14 ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় কেড়ে নেওয়া হয় জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। জাতীয় জীবনের শোকাতুর সে দিনটির 49 বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ, বিএনপি এই বিতর্কের পৃষ্ঠপোষক, আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আগামী সংসদেই ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বিশিষ্টজনদের। আজকের আমাদের মাঝে এই মানুষগুলো নেই, কিন্তু শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের কাছে একটি অসাধারণ নিরন্তর প্রেরণার উৎস। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো জায়গা নেই। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে ঐতিহাসিকভাবেও কোনো জায়গা ছিল না। যারা এদেশে ধর্মের নামে সহিংসতা করতে চাবে, তাদেরকে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় তাদেরকে প্রতিহত করবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1971 সালের 14 ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের 2 দিন আগে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সামরিক জান্তা আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গেস্টাপো কায়দায় তুলে নিয়ে হত্যা করে নির্মমভাবে। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক থেকে শুরু করে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। 1971-এর 12 ডিসেম্বর ঘটনাস্থল ঢাকার আর্মি সদর দপ্তর। বসে আছেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। তার ডাকে উপস্থিত হয়েছেন আল বদর ও আল শামসের
কেন্দ্রীয় অধিনায়কেরা। শলা পরামর্শ শেষে ফরমানের সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত তালিকা, তৈরি হয় কৌশলও। আর এই হত্যাকাণ্ডের নীল নকশা চলছিল অনেক আগে থেকেই। শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তা সব দিক থেকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনার বাস্তবায়ন শুরু অপারেশন সার্চলাইটের মাধ্যমে। 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়েই গণহত্যা শুরু করে সামরিক জান্তা। তারপর পুরো 9 মাস ধরে চলে এই নৃশংসতা। তবে 14ই ডিসেম্বরের নারকীয়তা পৃথিবীর ইতিহাসেই বিরল। এতে স্তম্ভিত হয় গোটা বিশ্ব। রাও ফরমান আলী যেমন অপারেশন সার্চলাইটেরও একজন বড় পরিকল্পক, তেমনি শহীদ বুদ্ধিজীবী হত্যারও একটা বড় পরিকল্পক, এবং তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি লোকেরা তো ছিলই, আমাদের এখানকার আল বদর, আল শামস বাহিনী যারা ছিল তারাই এই শনাক্ত করার জন্য তালিকা করার কাজটা করে দিয়েছে, এবং তারা কাকে যে ধরা হচ্ছে সেটা তারা গিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে। দেশভাগের পর বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রতিটি আন্দোলনেই সামনের সারিতে ছিলেন বুদ্ধিজীবীরা। সে কারণেই ছিলেন সামরিক জান্তার রোষানলে। পরাজয় নিশ্চিত জেনে 14ই ডিসেম্বর শুধু ঢাকাতেই 200-র বেশি বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে তাদের এদেশীয় দোসররা। গেস্টাপো কায়দায় চোখ বেঁধে নেওয়া হয় ঢাকার মোহাম্মদপুর, নাখালপাড়া, মিরপুর, রাজারবাগের টর্চার সেলে। বেয়োনেটে খুঁচিয়ে গুলি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে হানাদার বাহিনীর পাশাপাশি রাজাকার, আল বদর, আল শামস সদস্যরা। পরে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় রায়ের বাজার, মিরপুরের আলোকদি, কালাপানি, রাইনখোলা সহ বিভিন্ন জায়গায়। একই ঘটনা ঘটেছে জেলা সদরে। যেটা দেখছি সেটা অচেনা, আমার হাজবেন্ডকে মনে হচ্ছে না। কার পেট ফুলে গেছে, কার মুখ বিকৃতি, কার বেকা, এই করে করে অনেক খোঁজাখুঁজি। মিরপুর যেখানে বলেছে, যেখানে 1 মাস ধরে খোঁজা হয়েছে, আর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর পাওয়া দলিলপত্র থেকে জানা গেছে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী। পরিকল্পনায় সরাসরি যুক্ত কর্নেল হেজাজি, মেজর জহুর, মেজর আসলাম, ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন কায়ুম সহ প্রায় 10 জন সামরিক বেসামরিক কর্মকর্তা। বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত ও হত্যাকাণ্ড সংগঠনে সহায়তা করে জামায়াত ইসলামীর গঠিত কুখ্যাত আল বদর বাহিনী। আর প্রধান ঘাতক আল বদরের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, চৌধুরী মঈনুদ্দিন ও প্রধান জল্লাদ আশরাফুজ্জামান খান। বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলেও সরাসরি জড়িত চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় দণ্ড এখনও কার্যকর করা যায়নি। তাদের 2013 সালের 3রা নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বুঝে গিয়েছিল পরাজয় অনিবার্য। আর বাঙালি বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকেরা কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে পারবে না। তাই জাতিকে পঙ্গু ও মেধাহীন করতে পাক হানাদার ও তাদের অনুচর রাজাকার, আল বদর, আল শামসরা হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। শ্রদ্ধা, ভালোবাসা আর আনত স্মৃতিচারণের মধ্য দিয়ে সারা দেশে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা ও উপজেলা শহরগুলোতে আয়োজিত হয় নানা কর্মসূচি। তবে করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ জেলায় দিবসের আয়োজন হয় সীমিত আকারে। শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের পাহাড়তলির বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যখন ডিসেম্বর মাস আসে তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তারা আমাদের এই বিজয়টাকে আড়াল করার চেষ্টা করে। বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। জেলা 30 গোডাউন এলাকার বধ্যভূমিতেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেটে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরীর চৌহাট্টার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যত বেশি তারা এই শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের জীবনকর্ম জানতে পারবে, তত বেশি আমরা আমাদের মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যেতে পারব।
শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা। ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন সড়ক ঘুরে প্রভাত ফেরিটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যারা পরাজিত হয়েছে তাদের কিন্তু এই গ্লানিটা আছে এবং তারা কিন্তু প্রতিশোধ স্পৃহায় তখন থেকেই ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের কারণেই জাতির পিতাকে আমাদেরকে হারাতে হয়েছে। সেই ষড়যন্ত্রের কারণেই এখনও জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত আসছে। এছাড়া বাগেরহাট, ফরিদপুর, পঞ্চগড় সহ দেশের সব জেলায় সীমিত আকারে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ মেধাবীদের। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি জেলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সাধারণ মানুষ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগরদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আজ সারাদিন নানা কর্মসূচিতে স্মরণ করা হবে শহীদ বুদ্ধিজীবীদের। মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের জানার আগ্রহ তৈরির উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নানা আয়োজন। তবে করোনা মহামারীর কারণে এবার সব আয়োজনই করা হয়েছে সীমিত আকারে। প্রাথমিকভাবে 1222 জনকে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুদ্ধিজীবীর সংজ্ঞা ও প্রকৃত সংখ্যা জানতে 11 সদস্যের তালিকা প্রণয়ন কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত। 1 বছরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তারা। তবে এর সদস্য মুনতাসির মামুন বলছেন, 49 বছর পর প্রকৃত সংখ্যা বের করা বেশ দুরূহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, ডিসেম্বরে এসে সুনিশ্চিত পরাজয় অনুধাবন করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল বুদ্ধিজীবী হত্যা। এদেশীয় দোসর আল বদর, আল শামস বাহিনী যা বাস্তবায়ন করে। একেবারে গ্রাসরুট লেভেলে যে আমরা এই তথ্যগুলি নেব, আমাদের তো মুক্তিযোদ্ধারা আছে বা এমনকি শহীদের পরিবাররাও আছে এবং আশেপাশের লোক আছে যারা কিন্তু বলতে পারবে যে এই মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। ৭১-এর ৯ মাসে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। তবে ১৯৭২ সালে সরকার প্রাথমিকভাবে ১০৭০ জনের তালিকা করেছিল। আর ১৯৯১ সালে ১৫২ জন বুদ্ধিজীবীর স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল সরকার। সেটি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। আর বাংলা একাডেমি ১৯৮৫ সালে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ নামে যে বইটি ছেপেছে তাতে আছে ২৫০ জনের নাম। চলতি বছরের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা জানা ও সম্মান রক্ষার তাগিদেই হচ্ছে এ তালিকা। এছাড়া আছে বেশ কিছু আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয়তা। আমরা প্রাথমিকভাবে ১২২২ জনের মতো হয়, সেই তালিকাকে আমরা অনুমোদন দিয়েছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন আবেদন আমাদের কাছে বহু আছে, ভবিষ্যতে হয়তো আরও আবেদন আসবে। বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণে বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া যে সংজ্ঞা নির্ধারণ করেছে তা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা। আমার মনে হয় আমাদের একটা তালিকা থাকা উচিত শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের। সম্পূর্ণ তালিকা করা কখনো যায় না এবং এখন তো 50 বছর হয়ে গেছে। বুদ্ধিজীবীদের ব্যাপারে এটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের সময় থেকে এটা শুরু হয়েছিল প্রক্রিয়াটা, আরও কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক গবেষণা হয়েছে, এগুলো সবগুলোই আমাদের এখন সংগ্রহে আনতে হবে। মুক্তিযুদ্ধের পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক ও নানা জেলা উপজেলায় হত্যা চলেছে। কমিটির সদস্যরা জানান, ৩০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন সহজ হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা তৈরি ও এর বাস্তবায়নকারীদের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন ও সংরক্ষণে দ্রুত তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। নইলে ৭১-এর গণহত্যার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কালের অতলে হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছেন, এমন কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।
৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে রাজারবাগ, পিলখানার পাশাপাশি আক্রান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। S-24 ট্যাঙ্ক নিয়ে মধ্যরাতে সেখানে চালানো হয় হামলা। অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে হত্যা করা হয় দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ও অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সহ অনেক প্রথিতযশা শিক্ষককে। ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর পরাজয় নিশ্চিত জেনে মাঠে নামে জেনারেল রাও ফরমান আলী। তার করা নীলনকশায় হত্যা করা হয় জাতির কৃতি সন্তানদের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোসর আলবদর, যার নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। পাকিস্তানি জান্তা ও তাদের এদেশীয় দোসরদের তালিকা নির্দেশনায় বাড়ি থেকে তুলে নিয়ে গ্যাস্টাপো কায়দায় নির্যাতনের পর হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। আর এ হত্যাকাণ্ডের তদারকিতে সামনের সারিতে ছিলেন চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান সহ অনেকে। পরে রায়ের বাজার ও মিরপুরে বধ্যভূমিতে পাওয়া যায় দেশের প্রথিতযশা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ নানা শ্রেণী পেশার কৃতি সন্তানদের মরদেহ। কারো কারো খোঁজ মেলেনি আজও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড হয় নিজামী, মুজাহিদ, মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের। নিজামী মুজাহিদের দণ্ড কার্যকর হলেও 2 আসামি পলাতক। আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে আর মঈনুদ্দিনের অবস্থান যুক্তরাজ্যে। তবে এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার বিচার ও তদন্ত শেষ হয়ে যায় না বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সাক্ষী। পূর্ণাঙ্গ তদন্ত কমিশন এবং তদন্ত কমিশনের প্রতিবেদন সহ শ্বেতপত্র দাবি করেছি। কে ছিল, বাঙালিদের মধ্যে কারা, পাকিস্তানিদের মধ্যে কারা, এইসব আমরা তথ্য জানতে চাই। মুক্তিযুদ্ধ ও গণহত্যা গবেষকেরা বলছেন, ইতিহাসের প্রয়োজনেই যুদ্ধ শেষে তদন্ত কমিশন গঠন করা হয়েছে অনেক দেশে। বাংলাদেশে যার প্রয়োজনীয়তা অস্বীকারের কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন ট্রুথ কমিশন গঠিত হয়েছে, যে সত্যের স্বরূপটাকে তার সমগ্র মাত্রায় উন্মোচন করা। বাংলাদেশেও এখন একটা ট্রুথ কমিশনের মতো হওয়া উচিত। ইতিহাসবিদ গবেষকরা যখন এই মত দিচ্ছেন, তখন বিজয়ের 50 বছরের দ্বারপ্রান্তে এসে কি ভাবছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? এই মুহূর্ত পর্যন্ত কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই। আমরা আবেদন করব আমাদের শ্রদ্ধাভাজন গবেষকবৃন্দের কাছে, ওনারাও যেন এই ব্যাপারে নিজেদের উদ্যোগে ইতিহাসের স্বার্থে সেগুলো গবেষণা করে সেগুলো যদি সংরক্ষণ করেন এবং আমাদেরকেও যদি সরবরাহ করেন, আমরা কৃতজ্ঞ থাকব। তবে সরকার নীতিগতভাবে কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের নীলনকশার পরিপূর্ণ চিত্র জাতির সামনে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ জরুরি। ইতিহাসের সত্য সংরক্ষণের স্বার্থে এ উদ্যোগ নিতে আর বিলম্ব করা কোনোভাবেই সমীচীন হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রায়ের বাজার, বধ্যভূমি, ঢাকা। চট্টগ্রামে 9 বছরের শিশু মিমকে ধর্ষণের পর হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের সবাইকে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়। দুপুরে চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জামিউল হায়দার এই রায় ঘোষণা করেন। 19 জনের সাক্ষ্য ও যুক্তিতর্কের পর এই রায় দেয়া হলো। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের জানান, 2018 সালের 21 জানুয়ারি মা রাবেয়া বেগমের সঙ্গে থাকা বিরোধ নিয়ে পরিকল্পিতভাবে ফাতেমা আক্তার মিমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশী বেলাল হোসেন সহ 8 জন। পরে মিমের মরদেহ গুম করার চেষ্টা করে তারা। গুম করতে ব্যর্থ হলে বন্দরনগরীর বিশ্ব ব্যাংক কলোনির 6 তলার একটি ভবনের 2য় তলার সিঁড়ির পাশে মরদেহ ফেলে যায় তারা। পরে নিহতের মা বাদী হয়ে মামলা করেন। 2019 সালে 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। আসামিদের একজন পলাতক। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে 2 শিশু হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই মামলায় আরও 2 আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সহকর্মী ইফতিখার ফয়সাল রয়েছেন চট্টগ্রাম থেকে, আমাদের সাথে আরও বিস্তারিত জানবো শিশু মিমকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের যে রায় হয়েছে সেই সম্পর্কে। ইফতিখার, একটু জানতে চাইবো যে এই ছোট্ট বাচ্চা 9 বছরের শিশু, তাকে ধর্ষণের পর 8 জনের মৃত্যুদণ্ড হয়েছে ওই ঘটনায়, মানে ঘটনাটা আসলে কি ছিল এবং তার মায়ের সাথে ওই সময়ের থাকার বিরোধের বিষয়টা একটু জানবো। আর এখন আসামির পক্ষের বা তার স্বজনদের বক্তব্য কি এবং যিনি এই ঘটনায় মামলা করেছিলেন তার বক্তব্য কি?
এই ঘটনাটি ঘটে 2018 সালের জানুয়ারি মাসে। তখন আমরা এখানকার রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছেন এবং যে নিহতের পরিবার তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হলো মূলত নিহত মিমের মা রাবেয়া, বিবি রাবেয়ার সঙ্গে স্থানীয় এক নারীর বিরোধ ছিল। বিরোধটি ছিল মূলত যে একটি এনজিও থেকে তিনি টাকা নিয়েছিলেন, সেই টাকার পরিশোধ নিয়ে মূলত বিরোধ। সেই বিরোধের জের ধরে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং সেই ঝগড়ার পরে যে একজন সেই যে প্রতিপক্ষের যে নারী, সেই নারীর একজন সন্তান বেলাল, সেই বেলালের পরিকল্পনায় মিমকে হত্যা করা হয় বলে এই মামলার রায়ে ফুটে উঠেছে। এবং সেই বেলাল তার কয়েকজন সহযোগী, বাকি যে 7 জন সহযোগীকে নিয়ে মিমকে একটি ভবন, পাশে থাকা মমতাজ ভিলা নামে একটি ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। গণধর্ষণের পর তাকে সেখানে হত্যা করা হয় শ্বাসরোধ করে, এবং হত্যার পর তার লাশটি গুম করে ফেলতে চাওয়া হয়েছিল বলে সেই মামলার যে তদন্তে উঠে এসেছে। এবং গুম করতে চাওয়ার এক পর্যায়ে তখন যেহেতু লোডশেডিং ছিল, তারা চেয়েছিল যে গুম করে ফেলবে, কিন্তু এরই মধ্যে বিদ্যুৎ চলে আসার কারণে তারা সেটি সম্ভব হয়নি এবং সিঁড়িতে ফেলে তাকে রেখে চলে যায়। পরবর্তীতে ওই ভবনের সিসিটিভি ফুটেজে সেটি উঠে আসে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আর এই ঘটনায় যাদের বিরুদ্ধে মূলত এই মামলার রায় দেওয়া হয়েছে সেখানে 8 অর্থাৎ সব আসামি মৃত্যুদণ্ড পেয়েছেন এবং সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন এবং বাকিরা এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন। আর মামলার বিচার কাজ নিয়ে মামলার যে রায়, সেই রায় নিয়ে আমরা দেখেছি নিহতের যে পরিবার তারা সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছেন এই ঘটনায় যখনই তিনি মামলা দায়ের করেছিলেন তখন থেকে তার পরিবার এক ধরনের আতঙ্কগ্রস্ত ছিলেন এবং তাদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু এত ভয়ভীতির পরও আজকে যে রায়টি এসেছে, তার যেই শিশুর হত্যাকারীরা যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায়ে তারা সন্তুষ্ট। এবং আমরা যেই আসামি পক্ষের যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে তারা দাবি করেছেন এবং তারা বলেছেন যে উচ্চ আদালতে গিয়ে তারা এই ঘটনায় আপিল করবেন। তো সেই কখন আপিল হয়, তখন হয়তো উচ্চ আদালত কী নির্দেশনা দেয় সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার। 9 বছরের শিশু হত্যা, 8 জনের মৃত্যুদণ্ড, সেই খবরের বিস্তারিত জানছিল। সহকারী শিক্ষক নিয়োগে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল। আদালতে তিনি ক্ষমা প্রার্থনা করলেও এর আগে 3 বছরও সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আদালত অবমাননার রুল শুনানি করে এই আদেশ দেন। গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম 2008 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রথম হন, কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ না পেয়ে আদালতে মামলা করেন তিনি। আপিল শুনানি করে সর্বোচ্চ আদালতে 2017 সালের 3 আগস্ট 15 দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়, কিন্তু তারপরেও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। বরিশালে সংস্কার হলো পাকিস্তানি বাহিনীর বাংকার ও টর্চার সেল। 16 ডিসেম্বর সবার জন্য উন্মুক্ত হবে ঐতিহাসিক স্থাপনা। করোনাকালেও প্রায় 250 কোটি টাকার বিনিয়োগ করছে চীনের 2 কোম্পানি। 18 একর জমি দেবে বেজা। আবাসিক হল না খুললে ফাইনাল পরীক্ষায় বসবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 9 মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খালি। আটকে আছে বিভিন্ন বিভাগের সমাপনী পরীক্ষা। অনলাইনে ক্লাস নেওয়া হলেও সেখানে অনেক শিক্ষার্থী নানা কারণে অংশ নিতে পারছেন না। এই অবস্থায় 10 ডিসেম্বর একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 26 ডিসেম্বর থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের সমাপনী পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন তাদের বেশিরভাগের রাজধানীতে থাকার জায়গা নেই। এই অবস্থায় হল না খুললে তাদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। আমরা চাচ্ছি হল খুলে পরীক্ষাটা নেওয়া হোক।
কারণ আমাদের অনেক শিক্ষার্থী আছে, তাদের ঢাকায় কোনো আবাসন ব্যবস্থা নেই। আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু পরীক্ষা যদি দিতে হয় তাহলে আমাদের হল খুলতে হবে। ছাত্র প্রতিনিধিরা বলছেন আবাসিক হল খুলে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে। এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপিও দেয়া হয়েছে। আমরা মনে করি যে যেহেতু মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এখানে হচ্ছে, আমরা মনে করি যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হলে শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা দিয়েই এই পরীক্ষাগুলো গ্রহণ করা সম্ভব, বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন পরীক্ষার চূড়ান্ত তারিখ এখনো ঠিক করা হয়নি। শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। হল খোলার মতো পরিস্থিতি আছে কিনা তা ভেবে দেখা হচ্ছে। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌক্তিক কোনো আবেদন আসে, দাবি আসে, সেটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানজনকভাবে সমাধান করার জন্য সবসময় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে। 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, যে ডেটটা দেওয়া হয়েছে, বলা হয়েছে এর মধ্যে রুটিনটা করা এবং রুটিন করে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষাটি নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু অনার্স ফাইনাল এবং মাস্টার্সের শিক্ষার্থী 12,000-এর মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বরিশালে পাকিস্তানি সেনাদের ব্যবহৃত বাংকার ও টর্চার সেল সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে। নগরীর বাঁধ রোডের পানি উন্নয়ন বোর্ড কলোনি এলাকায় অবস্থিত স্থানটির সংস্কার কাজ শেষে গত 8 ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে উদ্বোধন করা হয়। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে এটি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কলোনি এলাকায় জরাজীর্ণ এ ভবনগুলো সাক্ষী হয়ে আছে পাক হানাদারদের নির্মম নির্যাতনের। নিরপরাধ মানুষকে ধরে নিয়ে নির্যাতন, হত্যা করা হতো এখানে। স্বাধীনতার পর দীর্ঘদিন ইতিহাসের মূল্যবান এসব স্থাপনা সংরক্ষণের কোনো উদ্যোগ ছিল না। স্থানীয়দের দাবির মুখে অবশেষে সংস্কার হয়েছে ভবনগুলো। ফরিদগঞ্জের শুক্কুরকে মেরে ফেলছে টর্চার করে, তারপর কাঞ্চন ভাইকে মেরে ফেলছে, এইভাবে আরো অনেকেরই যা আসলে শুনতে পেয়েছি, সব তো দেখা সম্ভব হয় না। 19 দিন এখানে ছিল, 19 দিন রাখার পরে আমাকে এখানে যশোর ক্যান্টনমেন্ট থেকে যশোর সেন্ট্রাল। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের ব্যবহৃত এই টর্চার সেল ও বাংকার সংস্কার করছে সিটি কর্পোরেশন। নতুন প্রজন্ম যারা, তাদের জন্য এটি একটি আমার মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, এখান থেকে তারা শিক্ষা নেবে, জানবে তারা এখানে আসলে এখানে কি হয়েছিল, আমাদের স্বাধীনতা কিভাবে এসেছিল। এই কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বা আমরা সাংস্কৃতিক কর্মীরা এটার পিছনে কিন্তু অনবরত আমরা একদম লেগেছিলাম। প্রজন্ম থেকে প্রজন্মে দেশের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের স্থান সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, মত বিশিষ্টজনদের। সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাবো, অন্তত একবারের জন্য হলেও এই টর্চার সেলটিকে পরিদর্শন করবে এবং অনুধাবন করবে এবং তার পরবর্তী প্রজন্মকে এই টর্চার সেলের যে ইতিবৃত্ত এগুলোকে বর্ণনা করবে, যেগুলোর মধ্যে দিয়ে তারা এই দেশের মানুষের আত্মত্যাগকে নিজের অন্তরে ধারণ করবে। 1 একর 30% জমির উপর স্থাপিত 5টি বাংকার ও 2টি টর্চার সেল সংস্কার ও সংরক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে 3,30 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে পাক বাহিনীর বাংকার আর টর্চার সেল সংস্কার করা হয়েছে। আর 16 ডিসেম্বর সাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। তো বরিশালবাসী কি বলছে এ বিষয়ে? দেখুন, বরিশালের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকালীন বরিশালের যে নৃশংসতা, তার একটি জ্বলন্ত জীবন্ত ইতিহাস হচ্ছে এই স্পটটি। আমরা দেখতে পাচ্ছি যে আমার পেছনে দুটো দালান রয়েছে। এই দুটো দালান কিছু পরিত্যক্ত হয়ে গেছে, তবে এগুলোকে এখন পেস্টিং করে সেভ রাখার একটা প্রক্রিয়া চলছে। এখানে পাক বাহিনীরা যারা ছিল তারা যত রকম বর্বরতা আছে তা চালিয়েছে মুক্তিযোদ্ধা এবং বরিশালে নারী নির্যাতনের ক্ষেত্রে যে নৃশংসতার, তার সাক্ষী রয়েছে এই দুটো ভবন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। সেই স্মৃতি আমাদের এখানে বলা হয়ে থাকছে অ্যাকচুয়ালি ইনট্যাক্ট টর্চার সেল বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বরিশালে রেখে দেওয়া হয়েছে। এই দুটো পরিত্যক্ত ঘোষণার পরেও
এই দুটো কাউকে হাত দিতে দেওয়া, অর্থাৎ এই বিভাগ যারা রয়েছে তাদেরকে হাত দিতে দেয়নি বরিশালের মুক্তিকামী মানুষ। তো তারা যেটা করেছেন, এটি এখানকে যে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ হয়েছে তাদের একটা বড় ভূমিকা ছিল, প্লাস সিটি কর্পোরেশনের বর্তমান যে পরিষদটি রয়েছে তারা এটিকে সৌন্দর্য বর্ধনের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের যেই টাকাটি বরাদ্দ ছিল সেই টাকাটি দিয়ে এটি সংরক্ষণের কাজ করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ব্রিজ দূরে, ওই ব্রিজটিকে কিন্তু এখন করা হয়েছে, ওর উপর একটি স্মৃতিসৌধ করা হয়েছে এবং শহীদ স্মরণে কিন্তু সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ওই ব্রিজের উপর দাঁড় করিয়ে নিচের যে খালটি রয়েছে এই খালটি সংযোগ রয়েছে কীর্তনখোলা নদীর সাথে। যখন ভাটার সময় থাকতো তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের ধরে এবং মা বোনদেরকে ধরে নির্যাতনের পর সেখানে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলা হতো এবং তারপর তারা এই খালটিতে পড়ে যেতেন। ভাটার সময় তারা ভেসে যেতেন কীর্তনখোলায় এবং সেখান থেকে জোয়ারে যেদিকে নামানো যায় সেদিকে হাজার হাজার বলা হয়ে থাকে যে বিভিন্ন অংশ থেকে মুক্তিযুদ্ধকামী বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা ছিল তাদেরকে ধরে এনে এখানে হত্যা করা হয়েছে। আবার এখন আপনারা দেখছেন যে বাংকারটি রয়েছে, এই বাংকারটি এই ধরনের 12টি বাংকার এই স্পটে তৈরি করা হয়েছিল। একটি পড়েছে এই প্রকল্পের আওতায়, আরো রয়েছে 11টি, সেগুলোকে পর্যায়ক্রমে সংরক্ষণ করা হবে। এই বাংকার ছিল তাদের সেফটি এবং এখান থেকে প্রচুর গুলি করে মানুষ হত্যা করা হয়েছে এবং এখানে তারা তাদের যে সেলটি ছিল সেই সেলটিকে নিয়ন্ত্রণের জন্য যে প্রোটেকশন দরকার এটি এই বাংকারের মধ্যে রাখা হতো। এক কথায় যেটি বলা হয়ে থাকে যে বরিশালের জীবন্ত ইতিহাস মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর জীবন্ত ইতিহাস সংরক্ষণের এই স্পটটি একসময় ইতিহাসের শিক্ষাদান করবে, ইতিহাসের নির্মমতার সাক্ষী হবে, এটুকু বলা হয়ে থাকে। স্টাডি করার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানেই কিন্তু মানুষ আসবে এমনটি বলা হয়েছে এবং প্রজন্ম যারা রয়েছে তারা অপেক্ষা করছে 16ই ডিসেম্বরের, কিন্তু 16ই ডিসেম্বর অ্যাকচুয়ালি সর্বতভাবে উন্মুক্ত করা সম্ভব নাও হতে পারে, কিন্তু ফরমালি খুলে দেওয়া হবে। এইটুকু হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমির নামাজের জানাজা বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9:15টায় কাশেমির ছোট ছেলে মুফতি জাবের কাশেমি তার বাবার জানাজা পড়ান। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ফজরের নামাজ শেষেই হেফাজতের নেতাকর্মীরা বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হন। নূর হোসাইন কাশেমি রোববার দুপুর 12:50 করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশেমি বিএনপি জামাত জোটের শরিক দল হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে কাশেমি সংগঠনটির ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বয়ানে কাশেমিরও স্মৃতিচারণ করেন নেতারা। ব্যাংক ও মোবাইল ফোন কোম্পানির রবিসহ আরও অনেক প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসায় বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ। এক মাসে ব্যবধানে বিও অ্যাকাউন্ট বেড়েছে 1,20,000-এর বেশি। ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তির পাশাপাশি সরকারের নতুন নীতির কারণে নতুন বিনিয়োগকারী বাজারে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন কোম্পানির আইপিও আনার ঘোষণা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্যাংক, বিমা ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি সহ বেশ কয়েকটি নতুন কোম্পানি তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে বিএসইসি। গত সেপ্টেম্বর থেকে কমতে থাকা বিও অ্যাকাউন্ট হঠাৎ করে ব্যাপক হারে বাড়ছে। সিডিবিএলের তথ্য অনুসারে 10 নভেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট ছিল 24,07,797টি। এখন তা বেড়ে হয়েছে 25,29,161টি, অর্থাৎ এক মাসে বেড়েছে 1,21,364। কর্মকর্তারা বলছেন বাজারে বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে বাজারে নীতিতে ইতিবাচক পরিবর্তনে বাড়ছে নতুন বিনিয়োগকারীর সংখ্যা। বাজার যখন খুব খারাপ অবস্থায় যাচ্ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী 6টা নির্দেশনা দিয়েছে। সেই 6টা নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের ক্রয় করার সক্ষমতা বাড়াতে হবে এবং তিনি প্রত্যেকটি ব্যাংকের 200 কোটি টাকা দেওয়ার কথা বলেছেন। শুধু নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণই নয়, এদের নিয়মিত সচল রাখাও প্রয়োজন। এজন্য বাজারে স্বচ্ছতার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বড় আইপিও আসলে তার আগে প্রচুর বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট করে এতে বাজারে এমন কোনো ভূমিকা রাখতে বলে আমার মনে হয় না, কারণ তারা নিয়মিত বাজারে অংশগ্রহণ করবে
করবে কিনা, যারা নতুন আসছে, এটা আমাদের দেখতে হবে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে যাচাই বাছাই করে শুধু ভালো কোম্পানি শেয়ার বাজারে অন্তর্ভুক্তির পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার পর পানি কমার পরপরই ফরিদপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও কৃষিজমি। হুমকির মুখে রয়েছে অনেক রাস্তা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানও ভেঙে যাচ্ছে। আতঙ্কে দিন কাটছে নদী তীরের হাজারো পরিবারের। গত 2 দশকে পদ্মার গর্ভে বিলীন হয়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা। এবার নদী ভাঙন শুরু হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর, থামছে না এখনো। হুমকির মুখে সড়ক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাট বাজার সহ অসংখ্য বসতবাড়ি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো রুগী বাইরে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। ভাঙনের কালে সব বিলীন হয়ে চলে আসছে, বুঝছেন, রাস্তাঘাট সব বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রায়োরিটি সিলেক্ট করি, যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙনে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে তদারকিতে রাখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নে দেখা দিয়েছে গড়াই নদীর ভাঙন। এখানেও ভাঙনের তীব্রতা বেড়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর। এরই মধ্যে জমি জমা হারিয়েছেন অনেকে। ঘর সরাতে এখন একদম পাউরির পার, ওই পাট কাটিতে কোনো রকম করে ঘর বাঁধিয়ে বসবাস করতেছি। বালু বস্তা ফেলা আছে 2-3 বার, কিছু হয় না। বালু বস্তা তো আরো ভাঙে ছিঁড়ে চলে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে ভাঙন রোধের উদ্যোগ নেয়, কিন্তু এবার তা কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ীভাবে ভাঙন রোধে গঠন করা হচ্ছে কারিগরি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী প্রতিরক্ষা বাদ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কারিগরি কমিটি গড়াই নদীর যে ভাঙন কবলিত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় চেইনেজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 2-3 বছরের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজারে মনু নদে চলছে মাছ ধরা উৎসব। স্থানীয়ভাবে এই মাছ ধরাকে বলা হয় হাত বাওয়া। মূলত পেশাদার ও শৌখিন মাছ শিকারীরা এই উৎসবে অংশ নেন। প্রতি বছর ডিসেম্বরে 3 দিনের এই উৎসবে সামিল হন কয়েক হাজার মানুষ। নদীর উজানে চলছে মাছ শিকার প্রতিযোগিতা। আর 300 ফুট ভাটিতে গলা পানিতে নেমে টানা জাল নিয়ে ওত পেতে দাঁড়িয়ে শতাধিক শিকারী। উজানে শিকারীদের তাড়া খেয়ে নানা জাতের মাছ উঠছে ভাটির জালে। মাছ শিকারের এমন অভিনব কৌশল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদে। মনু কটারকোনা রেল সেতুর পূর্ব পাশে চলছে 3 দিনের হাত বাওয়া উৎসব। শৌখিন ও পেশাদার শিকারীরা পোলো, কুচা, ঝাঁকি জাল, প্লেন জাল, টানা জাল নিয়ে মেতেছেন মাছ ধরার আনন্দে। মাছও 4 টাকা পাইলাম আর মারলাম আর কি আনন্দ ফুর্তি করলাম। মনের একটা আবেগে আই খুশি, মনের ফুর্তি, দর্শনের লোকে দেখা হইল, সাক্ষাৎ হইল। আইর, বোয়াল, রুই, কার্প, বাছা সহ নানা জাতের মাছ ধরা পড়ছে জালে। শিকার দেখার পাশাপাশি মাছ কিনতেও আসেন অনেকেই। যে যত বেশি পানিতে মাছ ধরতে পারে ইনশাল্লাহ সবেও মাছ পায়। আর যার দেরিতে এলো নসিবের ব্যাপার, যার ভাগ্যত বলা এ কিন্তু বড় মাছও পায়। যে যেখানে পানির পরিমাণ বেশি আছে এখানে মাছ থাকে বেশি, ওই জায়গাতেই মানুষ শুরু করে। আর আমরা এসেছি দেখার জন্য বা মাছ ধরেছি, তো পুরোপুরি ধরতে পারি নাই, অল্প কিছু ধরেছি। হাত বাওয়া নামকরণের পেছনে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলছেন হাটবারে মাছ ধরা হয় বলে এর নাম হয়েছে হাত বাওয়া, আবার কারো মতে তাড়িয়ে মাছ ধরা হয় বলে নাম হয়েছে হাত বাওয়া। ঐতিহ্যের ধারাবাহিকতায় এই প্রতিযোগিতা পরিণত হয়েছে উৎসবে। এই হাত বাওয়া এখন আর শুধু মাছ শিকারের কোনো প্রতিযোগিতা নয়, এই হাত বাওয়া গ্রামীণ সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এবং এই 3 দিন যেন মনুর পারে উৎসবের আমেজ বিরাজ করে। কুলাউড়ার মনু নদে প্রতি বছরই আয়োজিত হয় এই উৎসব। মাছ ধরা উপভোগ করতে নদীর দুপারে ভিড় করেন হাজারো মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের অনেক ব্যস্ত এলাকার সড়কেই নেই ফুটওভার ব্রিজ। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় নগরবাসীকে। এ অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় থেকে শুরু আখতারুজ্জামান ফ্লাইওভার। এতে দ্রুতগতিতে ওঠানামা করে শত শত গাড়ি, কিন্তু
এলাকাটিতে কোনো ফুট ওভারব্রিজ নেই, তাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পথচারীদের। একই অবস্থা নগরীর জিসির মোড়, 2 নম্বর গেট, বহদ্দারহাট, টাইগার পাস সহ অনেক গুরুত্বপূর্ণ মোড়ের। নগরবাসীর দীর্ঘদিনের দাবি এসব এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের পর কিছু জেব্রা ক্রসিং তৈরি হলেও এগুলোর বেশিরভাগেরই এখন অস্তিত্ব নেই। জিসির মোড় এলাকায় আপনার অনেক মানুষের চাপ, কিন্তু এই জায়গায় একটা ফুট ওভারব্রিজের খুব দরকার, কিন্তু সেটা এখনো পর্যন্ত করার কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতেছি না। আমরা কি জীবন দিয়ে কি প্রমাণ করতে হবে নাকি? এই যে দেখছেন কতগুলা মানুষ পারাপারের বেশি সমস্যা, যদি একটা ওভারব্রিজ হয় তাহলে জনগণগুলো সুন্দরভাবে পারাপার হতে পারে। পর্যাপ্ত ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং না থাকায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগকেও। যখনই পারাপারের জন্য গাড়িটাকে সিগন্যাল দেওয়া হয় বা মানুষকে পারাপারের সুযোগ দেওয়া হয়, তখন আবার গাড়ির আপনার জাম বেঁধে যায়। আবার গাড়ি যখন চলে তখন পথচারীকে আবার অপেক্ষা করতে হয় যে কখন আবার ট্রাফিক সিগন্যাল দিয়ে জনগণকে পারাপার করে দেবে। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। অপরিণামদর্শী ওই ডায়াবেটিস সামনে যেটা বানানো হয়েছে, এটা কেউ চলে না, এটা বন্ধ। মানে যেখানে দরকার সেখানে, এত ওমেন কলেজের এখানে দিতে আবার খুবই একটা উপযোগী। এদিকে নগরীর নিউ মার্কেট ও রেল স্টেশন মোড়ে 80 দশকে 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে অনেক আগেই। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দেশ যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে ফাইজার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম। এরই মধ্যে দেশটির 50টি রাজ্যের টিকা সরবরাহে কাজ চলছে। প্রায় 1 বছর হয়ে গেল বিশ্বে করোনা প্রাদুর্ভাবের। চীনে প্রথম সংক্রমণ ধরা পড়লেও প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। প্রাণহানি ও আক্রান্তের দিক থেকে সব দেশকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে আছে দেশটি। দীর্ঘদিন টালবাহানা ও ট্রাম্প প্রশাসনের অবহেলার পর অবশেষে সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন প্রয়োগের কাজ। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিনটি শনিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-র অনুমোদন পায়। অবশ্য যুক্তরাষ্ট্রের আগেই ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরই মধ্যে সব রাজ্যে ফাইজারের টিকা সরবরাহ শুরু হয়েছে। রোববার মিশিগানের ক্যালামাজোতে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে সমানভাবে সরবরাহ করা হবে 30 লাখ ডোজ। প্রথম ধাপে 16 বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছে FDA। ভ্যাকসিন সরবরাহের জন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং পদ্ধতি, আর যারা ভ্যাকসিন নেবেন তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অ্যালার্জির লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের ফাইজারের টিকা নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে FDA। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ উচ্চপদস্থ কয়েকজনকে টিকা নেয়ার প্রস্তাব দেয়া হবে বলে জানা গেছে। অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। আগামী বছর মার্চের মধ্যে 10 কোটির বেশি মার্কিন নাগরিককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ার্প স্পিড অপারেশনের প্রধান উপদেষ্টা মনসেভ স্লাইউই। বুধবারের মধ্যে প্রায় 650 হাসপাতালে সরবরাহ করা হবে ফাইজারের করোনা ভ্যাকসিন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে কমেছে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের হার। রোববার 7,500 প্রাণহানি নিয়ে বিশ্বে মোট মৃত্যু ছাড়িয়েছে 16,18,000। নতুন শনাক্ত হয়েছে 5,25,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 7,26,00,000 ছাড়ালো। ডিসেম্বরের প্রথম 13 দিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। রোববার দেশটিতে আরও 1,379 জন মারা যান। নতুন শনাক্ত হয়েছে 1,87,000 মানুষ। টানা তৃতীয় দিনের মতো ক্যালিফোর্নিয়ায় 30,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ কমাতে বুধবার থেকে 30 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। বড়দিন ও নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে 10 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ, গির্জা, সিনাগগে 1.5 মিটার দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে সীমিত সংখ্যক মানুষ প্রবেশ করতে পারবেন। নতুন করে কঠোর লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বছর উপলক্ষে আতশবাজির বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাশিয়ায় 28,000, যুক্তরাজ্যে 18,000, ইতালিতে 17,000, ফ্রান্সে 11,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। দ্বিতীয় দফায় বিস্তার বাড়ায় দেশ জুড়ে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ড সরকার। বন্ধ থাকবে বার, রেস্তোরাঁ ও সব ধরনের দোকানপাট। অস্ট্রেলিয়ায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলীয়দের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। অর্থনীতি বাঁচাতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েল। তুরস্কে পাওয়া গেছে 26,000 করোনা রোগী। করোনা আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকার একটি হাসপাতালে এসওয়াতিনির প্রধানমন্ত্রী এমব্রোস লামিনি মারা গেছেন। করোনার উৎপত্তিস্থল চীনে নতুন করে 24 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভারতে গত 24 ঘন্টায় 338 জন করোনায় মারা গেছেন। নতুন রোগী পাওয়া গেছে 27,000। চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে এর আগেই চুক্তি বাস্তবায়ন করতে হবে দুই পক্ষের। বঙ্গবন্ধু টি-20 কাপের এলিমিনেটরে ম্যাচে বেক্সিমকো ঢাকার দেয়া 151 রানের টার্গেটে ব্যাট করছে ফরচুন বরিশাল। বরিশাল বোলারদের দাপটে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ঢাকা। স্কোরবোর্ডে করার আগেই আউট আলামিন। এরপর হার্ড হিটার সাব্বিরও 8 রানে বেশি করতে পারেননি। 22 রানে 3 উইকেট হারানোর পর বিপর্যয় কাটাতে মন দেন মুশফিক রাব্বি জুটি। ঠিক 50 রানের পার্টনারশিপের পর মুশফিক ফেরেন 43 রান করে। তারপরও ইয়াসির রাব্বির 50-তে শেষ পর্যন্ত 150 রান করে ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় লড়বে দুই শীর্ষ দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। ফাইনালে ওঠার লড়াই শুরু হবে সন্ধ্যা 5:30টায়। টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য পারফরম্যান্স চট্টগ্রামের। 8 ম্যাচে 7টিতেই জয়। লিটন সৌম্য জুটি নিয়মিত জ্বলে উঠছে। বোলিংয়ে মুস্তাফিজ শরীফুলও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। অন্যদিকে হেভিওয়েট দল জেমকন খুলনা। মাশরাফি, সাকিব, রিয়াদের মতো ক্রিকেটার রয়েছে দলটিতে। তবে সেই অনুযায়ী আশানুরূপ ফল পায়নি খুলনা। নামের প্রতি এখন পর্যন্ত সুবিচার করতে পারেননি সাকিব। বড় মঞ্চে বিশ্বসেরা অলরাউন্ডার জ্বলে উঠবে এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে শীর্ষ সাকিবকে রুখে দিতে বিশেষ পরিকল্পনা থাকবে চট্টগ্রাম কোচ সালাউদ্দিনের। ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ। আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বলাররা ভালো করতেছে। ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব। গাজী আমাদেরকে 2 বার হারিয়েছে। অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে, বাট আমাদের যে মিস্টেকগুলো করেছি আমরা লাস্ট 2টা ম্যাচে ওদের সাথে, ওইগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস হয়েছে। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে দ্বিতীয় ও শেষ টেস্টে 1 ইনিংস ও 12 রানের ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। 4 উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। ব্যাট হাতে প্রতিরোধ করতে পারেনি ক্যারিবীয় লোয়ার অর্ডার, আর তাই ইনিংস ব্যবধানে হারও এড়ানো যায়নি। 244 রান নিয়ে ব্যাট করতে নেমে 317 রানে গুটিয়ে যায় জেসন হোল্ডারের দল। কিউই পেসারদের সামনে অসহায় ছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা। সাউদি আর জেমিসন দুজনই 7টি করে উইকেট নেন। এর আগে প্রথম টেস্টেও কিউই পেসারদের বোলিং তোপে ইনিংস ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। 2 টেস্টে 11 উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন কাইল জেমিসন। সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।